তো আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আহ, প্রয়োজনীয় আমাদের টপিক, এবং আজকে আপনারা যারা ক্লাস করছেন সবাই সবার আহ, শুভ কামনা এবং মঙ্গল কামনা করছি, স্বাগত জানাচ্ছি। আজকে 41তম লিখিত ব্যাচের বাংলা সাহিত্যের প্রথম ক্লাস। ক্লাসটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো শুরুতেই আপনাদের কাছে আহ, অনুরোধ করছি যে যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, ক্লাসটা সবাই শেয়ার করে দেন। ক্লাসটা সবাই শেয়ার করে দেন, আশা করি সবাই এর দ্বারা উপকৃত হবে। যদিও আমাদের সময় চাইলেও আজকে পর্যাপ্ত সময় পাবো না, কারণ আমাদের ক্লাস তো শেষ করতে হবে। তার আগে আহ, একটা বিরতিও হয়তো প্রয়োজন হয়ে পড়বে নামাজের জন্য। হ্যাঁ, সবাই শেয়ার করে দেন। তো বাংলা সাহিত্যের যখন থেকে শুরু হলো তখন থেকে এখন পর্যন্ত পুরো সময়টা, এই পুরো সময়ের মধ্যে বাংলা সাহিত্য আজ কানায় কানায় পূর্ণ। বাংলা সাহিত্য বিভিন্ন শাখা প্রশাখা আজকে আহ, বিভিন্ন সার্থকতায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং অসংখ্য অগণিত কবি সাহিত্যিক এই বাংলা সাহিত্যের উপর চর্চা করে যাচ্ছেন। তো আমরা আজকে শুরুতেই দেখব যে বাংলা সাহিত্যের আহ, একদম শুরু, যখন থেকে বাংলা সাহিত্যের জন্ম হলো তখন থেকে এখন পর্যন্ত পুরো সময়ের মধ্যে আহ, যে আলোচনা, তার মধ্যে আজকে শুধু একদম শুরুর আলোচনা করতে চাই। বাংলা সাহিত্য একদম প্রাচীন যুগের আলোচনা, এবং তার আগে আমরা দেখব পুরো সময়টাকে যে বিভাজনটা করা হয়েছে, বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে যে সাহিত্যের বিভাজন করেছেন সময়গুলোকে, সেই বিভাজনগুলো আমরা দেখব। তো আবার একটু বলছি, সবাই শেয়ার করে দেন, ক্লাসটা সবাই শেয়ার করে দেন, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে প্রথম লেকচার, বাংলা সাহিত্যের প্রথম লেকচার, এবং প্রথম লেকচারে আমরা আহ, প্রাচীন যুগটা সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই বাংলা সাহিত্যের যুগ বিভাজন। তো এখানে বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে প্রশ্ন হবে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে প্রশ্ন হবে। প্রশ্ন তো অসংখ্য অগণিত প্রশ্ন আছে, কিন্তু প্রয়োজনীয় প্রশ্নগুলো আমাদের আহ, জানতে হবে এবং এগুলোর উপরে পরিপূর্ণ দখল থাকতে হবে। একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো আহ, একটা প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে লিখুন। আর একটা প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের আহ, তিনটি যুগের বাংলা সাহিত্যের তিনটি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। তো আমরা বাংলা সাহিত্যের যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করা হয়েছে তিনটা যুগে। একটা হলো প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। এখন এই যে তিনটা যুগে ভাগ করা হয়েছে, তিনটা যুগে যে ভাগ করা হয়েছে, এই তিনটা যুগের স্থিতিকাল সম্পর্কে আমাদের জানতে হবে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে আমরা আচ্ছা, আমি বোর্ডের মাঝামাঝি চলে এসেছি। আহ, আমি একটু একটু শুরুতে দেখি। হ্যাঁ, প্রাচীন, মধ্য এবং আধুনিক।
প্রাচীন যুগের স্মৃতিকাল সম্পর্কে অনেক পণ্ডিতের অনেক ধরনের মত রয়েছে, তারা অভিমত ব্যক্ত করেছেন। তবে প্রাচীন যুগের স্মৃতিকাল সম্পর্কে দুটো বক্তব্য এখানে মূলত প্রণিধানযোগ্য। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত। তিনি এটাকে এটাকে বলেছেন 650 থেকে 1200। আরেকটা বক্তব্য আমরা পেয়েছি 950 থেকে 1200। এটা হলো প্রাচীন যুগের স্মৃতিকাল সম্পর্কে দুইটা মত। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এটা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুজনেই তাদের মতের পক্ষে শক্তিশালী দলিল দিয়েছেন, যে কারণে প্রাচীন যুগের স্মৃতিকাল সম্পর্কে এখানে দুটো বক্তব্যই গ্রহণযোগ্য। তো এখানে তিনটে যুগ এবং এই যুগগুলো সম্পর্কে যখন আপনারা অ্যান্সার করবেন, অ্যান্সার করার সময় আরেকটা বিষয় আপনাদের যেটা মাথায় রাখতে হবে, একটা প্রশ্ন সাহিত্যে টোটাল 10টা প্রশ্ন থাকবে। তো 10টা প্রশ্নের মধ্যে প্রাচীন যুগ থেকে সাধারণত একটাই থাকবে, মধ্যযুগ থেকে 3 থেকে 4টা, আর বাকি 6টার মতো প্রশ্ন থাকবে আধুনিক যুগ থেকে। তো 10টা প্রশ্নে আপনি কত করে সময় পাবেন? সময় যেরকম সেরকম না আপনি লিখতে পারবেন। যত যত মানে গুড় দিবেন তত মিঠা হবে, তাই না? কিন্তু সময় যদি আপনি না পান, সেক্ষেত্রে গুড় বেশি ঢালার মতো সুযোগ আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে 3 নাম্বারের একটা প্রশ্ন, যেখানে 10টা প্রশ্ন হচ্ছে 30 নাম্বার, 3 নাম্বারের একটা প্রশ্ন আপনি কত মিনিট পাবেন? সর্বোচ্চ আপনি 4 মিনিট পাবেন। কত মিনিট? 4 মিনিট সর্বোচ্চ আপনি পাবেন। এই 4 মিনিটের মধ্যে আপনি কি করবেন? প্রশ্নের উত্তর করবেন। আর পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকছে, সাহিত্যের প্রশ্নগুলোর যে ধারা, সেক্ষেত্রে আমরা দেখেছি একদম শুরু থেকে, যখন দশম বিশেষ থেকে শুরু করে মোটামুটি কত 26তম বিশেষ পর্যন্ত দেখা গেছে যে প্রশ্নগুলো এক বাক্যেই উত্তর ছিল, একটা বাক্যে। যেমন চর্যাপদের রচয়িতাকে এক কথায় উত্তর, কিন্তু পরবর্তীতে 27তম বিশেষ থেকে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তখন 1 নাম্বারের জায়গায় 2 নাম্বার প্রশ্ন মানে 2 নাম্বার বরাদ্দ দেওয়া হয়েছে এক একটা প্রশ্নের জন্য। তো সেক্ষেত্রে প্রশ্ন 2 নাম্বার হলেও দেখা যাচ্ছে যে অনেক সময় এমন কিছু প্রশ্ন সংযোজন করা হয়েছে যেটা 2 নাম্বারের প্রশ্ন আসলে হয় না, আর এটা 2, 3, 4, 5 মিনিটেও এটার উত্তর করা সম্ভব নয়। যেমন একটা প্রশ্ন কি যে মনসামঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন। এটা 2 নাম্বারের প্রশ্ন হয় না, আর 2 নাম্বার এটা 2, 4, 10 মিনিট 5 মিনিটে এটার উত্তর দেওয়া যায় না। তো যে কারণে তখন কি করা হলো, প্রশ্ন সাইজ তার একটু বাড়ানো হলো এবং সেটা 35তম বিশেষ থেকে এক একটা প্রশ্নের জন্য 3 নাম্বার করে বরাদ্দ দেওয়া হলো। এবং সেক্ষেত্রে টাইমটা আরেকটা সমস্যা যেটা হয়েছে যে আপনাদের 200 নাম্বার উত্তর করতে হবে 4 ঘন্টায়। তো আপনি হিসাব করলে বুঝবেন যে একটা প্রশ্ন আপনি চাইলেই ইচ্ছা মতো সময় নিতে পারবেন না। একটা সাহিত্যের একটা প্রশ্ন খুব ভালো পারছেন, লিখছেন, কিন্তু দেখবেন যে ওইটার ধাক্কা আরেকটা প্রশ্নে লাগবে, যেখানে আপনি সময় মানে সময়ের অভাবে জানা প্রশ্নের উত্তর করতে পারবেন না। এই জন্য হিসাব নিকাশ আপনাকে অবশ্যই করতে হবে যে 200 নাম্বারের উত্তর আমি করব, সেখানে ফার্স্ট বা সেকেন্ড পেপার এগুলো সম্পর্কে আগে আলোচনা করেছিলাম আমি। তো ফার্স্ট পেপারে যে 100, সেকেন্ড পেপারে যে 100, টোটাল যে টপিক গুলো আছে, কোন টপিকে কত নাম্বার এবং কতটুকু সময় আমার লাগতে পারে এই প্রশ্নের উত্তরে, এগুলোর ক্যালকুলেশন আপনারা একটু করবেন, তাহলে বুঝবেন। তো আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে একটা 3 নম্বরের প্রশ্নের জন্য আপনি 4 মিনিটের বেশি সময় নিলে দেখা যাবে যে অন্য জায়গায় সেটা ধাক্কা লেগে যাবে। তো 4 মিনিট আপনি কত লিখবেন? যুগ বিভাগ সম্পর্কে অনেক আলোচনা আছে। একটা হলো প্রধান 3টা যুগের বিভাজন, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখানে প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে ডক্টর শহীদুল্লাহর যে মতটা 650 থেকে 1200, যেটাকে আমরা কি বলছি 7ম থেকে 12 শতক। আর মধ্যযুগ হলো 1201 থেকে 1800, যেটা ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক। এবং আধুনিক যুগ 1801 থেকে আজ পর্যন্ত বা অদ্যাবধি। তো 1801 মানে 19 শতক। এখন এই যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ভাগগুলো তার এমনি এমনি না, অবশ্যই কারণ আছে। কারণটা কি?
প্রাচীন যুগ বা প্রাচীন যুগে যে স্থিতিকাল নির্ধারণ করা হয়েছিল সেটা একটাই কারণ ছিল, সেটা কি? চর্যাপদ। চর্যাপদ ছাড়া প্রাচীন যুগে সাহিত্যকর্ম রচনার আর কোনো সাহিত্যকর্মের আর কোনো নিদর্শন আমরা পাইনি। সেই চর্যাপদের উপরে ভিত্তি করে প্রাচীন যুগের স্থিতিকাল নির্ধারণ করা হয়েছে। তার মানে যেটা চর্যাপদের রচনাকাল, ওটাকে প্রাচীন যুগের স্থিতিকাল হিসাবে নির্ধারণ করা হয়েছে। এদিকে মধ্যযুগ যে 1201 থেকে ধরা হয়েছে, এটার পেছনেও অবশ্যই কারণ আছে। সেটা কি? 1200 পর এই বাংলায় শাসক হিসেবে এসেছিলেন প্রথম তুর্কি শাসক আসলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার আগমন এবং এর সাথে সাহিত্যের একটা যোগসূত্র কিছু কিছু গবেষক নির্ধারণ করেছেন। তারা বলছেন মুসলিম শাসকরা এদেশে আসার কারণে সাহিত্য চর্চা বিঘ্নিত হয়েছে, তারা এসে যে অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে, যে কারণে এটা একটা অন্ধকার যুগ। তো মুসলিম শাসকরা 1203 সালে এসেছেন, 4 সালে বাংলা দখল করেছেন, কিন্তু রাউন্ড ফিগার ধরে 1201 থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়েছে। অর্থাৎ মধ্যযুগ যে 1201 থেকে, এর পেছনে মূল কারণ কি? মুসলিম শাসনের প্রভাব। আর আধুনিক যুগ যে 1801 থেকে ধরা হয়েছে, এর পেছনে কারণ কি? বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে যা লেখা হয়েছে সব কবিতা, সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্য সৃষ্টি হয়েছে, এবং সেই গদ্য বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, প্রহসন বিভিন্ন ধারা, মানে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। আর এগুলো কি হয়েছে? পরিপূর্ণ হয়ে উঠেছে। এই যে গদ্য সৃষ্টি হলো, এর পেছনে মূলত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যারা মতলব নিয়ে বাংলা এসেছিল, তারাই মূলত দায়ী। তাদের কারণে কি হয়েছে? তাদের কারণেই মূলত গদ্য কি হয়েছে? বিকশিত হয়েছে। তাহলে আধুনিক যুগে 1801 থেকে এর পেছনে গদ্যের সূচনা এবং তাতে টোটাল ইউরোপীয় শাসনের প্রভাব ছিল। এই ছিল বাংলা সাহিত্যের পুরো সময়কে 3টা ভাগে বিভাজন। এখানে আপনি যে প্রশ্নটার উত্তর লিখবেন যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে লিখুন, কি লিখবেন? যে বাংলা সাহিত্যের অতীত ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট প্রমাণাদি পাওয়া না গেলেও বিভিন্ন গবেষক এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তাদের গবেষণার ভিত্তিতে প্রাচীন যুগের পুরো সময়টাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে লিখবেন। এখানে আপনি সপ্তম থেকে দ্বাদশ শতক, তো উত্তরটা এভাবে লিখতে পারেন যে 650 থেকে 1200 না লিখে সপ্তম থেকে দ্বাদশ শতক, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, বা এভাবে লিখবেন প্রাচীন যুগের স্থিতিকাল সম্পর্কে দুটো মত গ্রহণযোগ্য। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার মত হলো সপ্তম থেকে দ্বাদশ বা 650 থেকে 1200। আর আরেকটি মত রয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলেছেন 950 থেকে 1200, বা এটা কত বলবেন? কোন শতক? দশম থেকে দ্বাদশ। মধ্যযুগ সম্পর্কে যে বিভাজন করা হয়েছে সেটা হলো 1201 থেকে মানে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক, বা 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। শেষে সবগুলোই খ্রিস্টাব্দ লিখলেন। আধুনিক যুগের স্থিতিকাল ঊনবিংশ শতক থেকে অদ্যাবধি, অর্থাৎ 1801 বা ঊনবিংশ শতক থেকে আজ পর্যন্ত। এখানে যে কথাটা বলবে যে এখানে 3টি যুগে যে ভাগ করা হয়েছে, 3টি যুগের বিভাজনের পেছনে 3টি কারণ রয়েছে। চর্যাপদের রচনার প্রভাবে প্রাচীন যুগ, মুসলিম শাসনের প্রভাবে মধ্যযুগ, এবং গদ্যের সূচনা তথা ইউরোপীয় শাসনের প্রভাবে আধুনিক যুগের অস্তিত্ব কল্পনা করা হয়েছে। এই গেল যুগ বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আপনার উত্তর। কিন্তু আপনি যদি আরেকটু বাড়াতে চান তাহলে সেখানে সেইগুলো বলবেন যে এখানে প্রধান 3টা ভাগের মধ্যে আবার বিভিন্ন উপবিভাগ রয়েছে। সেখানে মধ্যযুগের শুরুতে প্রথম দেড়শো বছরকে অন্ধকার যুগ বলে অভিহিত করা হয়েছে। তারপরে মধ্যযুগে শ্রী চৈতন্যকে কেন্দ্র করে চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী এবং চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ, এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। চৈতন্য পূর্ববর্তী যুগ 1350 থেকে 1500, চৈতন্য যুগ 1501 থেকে 1600, আর চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। এ গেল মধ্যযুগের বিভিন্ন বিভাজন। তারপরে আধুনিক যুগকে ভাগ করা হয়েছে। আধুনিক যুগকে ভাগ করা হয়েছে মূলত রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথের আগের সময়টাকে বলা হয়েছে রবীন্দ্র পূর্ববর্তী যুগ, এবং রবীন্দ্রনাথের পরে বা রবীন্দ্রোত্তর বা রবীন্দ্র পরবর্তী যুগ বলে অভিহিত করা হয়েছে। তো এই কথাগুলো আপনি, শেষের কথাগুলো যেগুলো বললাম, এগুলো যদি আপনি সময় পান সেটা আপনি বলতে পারবেন, লিখতে পারবেন। কিন্তু সময় যদি না পান তাহলে এই 3টা লিখবেন, এবং শেষে লিখবেন এখানে 3টি যুগের বিভাজনের পিছনে 3টি কারণ রয়েছে, এই 3টা কারণ বলবেন, তাহলেই হবে। ঠিক আছে? এখন এই যে 3টা যুগে ভাগ করা হয়েছে, 3টা যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য কি এক? সাহিত্য কোথা থেকে আসে?
সাহিত্য আসে আমাদের জীবন থেকে। আমাদের জীবনে নানা ধরনের অনুভূতি আছে, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলোই কি হয় সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর জীবনের অনুভূতি কি সবসময় একরকম থাকে? শৈশব কৈশোরে রৌদ্রের দুপুরে সে ডান পিঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি এখন পাবেন, আর এখনকার অনুভূতি তখন থাকবে? জীবনের অনুভূতিগুলো যেমন পাল্টে যায়, বাংলা সাহিত্য তিনটা সময় পার করেছে, তিনটা সময় সাহিত্যিক বৈশিষ্ট্য আলাদা। এখানে তিনটা যুগে, প্রাচীন যুগে এখানে ব্যক্তি, মধ্যযুগে ধর্ম এবং আধুনিক যুগে মানুষ, মানবতা, যুক্তিশীলতা, এই তিনটা যুগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এখানে তিনটা যুগে বিভাজন করা হয়েছে, তিনটা যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য আলাদা, তাই না? সাহিত্য এটা আহ, তাহলে এখানে তিনটা যুগের বৈশিষ্ট্য যদি আসে কি লিখবেন? এক একটা যুগের অনেক অনেক বৈশিষ্ট্য, কিন্তু সব বৈশিষ্ট্য তো আপনার এই পয়েন্ট আউট করে লিখতেই থাকবেন, তাহলে তো একটা লিখতে আপনার 2 ঘন্টা লাগবে। এখানে মূল কথা যেটা লিখবেন যে আহ, সাহিত্যকে বলা হয় জীবনের দর্পণ। জীবনে নানা ধরনের অনুভূতি রয়েছে, সুখ দুঃখ, হাসি কান্না। হ্যাঁ, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলোই কি হয় সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। বাংলা সাহিত্য আহ, তিনটি আহ, তিনটি যুগে তিন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে যদিও আহ, চর্যাপদে বৌদ্ধ ধর্মের বিষয়গুলো আলোচিত হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মীয় বিষয়ের অন্তরালে ব্যক্তিকে এখানে মুখ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রাচীন যুগে ব্যক্তি সাধন তত্ত্বই হলো মুখ্য। অর্থাৎ প্রাচীন যুগের সাহিত্যকর্ম হলো ব্যক্তি নির্ভর, কিন্তু মধ্যযুগে ব্যক্তির পরিবর্তে ধর্মই হলো মুখ্য। আর আধুনিক যুগে এসে মানুষ, মানবতা, যুক্তিশীলতা, এগুলোকে প্রধান উপজীব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, এই হলো যুগ বিভাজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তিনটা যুগের তিনটা বৈশিষ্ট্য, সেই বিষয় বৈশিষ্ট্যগুলো আপনি লিখবেন। এবার আসি বাংলা সাহিত্যের অন্য যে যুগ বিভাজন আছে, সেগুলো আমরা যখন যেটা আছে সেটা বৈশিষ্ট্যগুলো জেনে নিই। এবার আসি চর্যাপদ সম্পর্কে। একমাত্র প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। চর্যাপদ থেকে অনেক প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন যেটা হতে পারে সেটা হলো চর্যাপদ কি? চর্যাপদ কি? চর্যাপদ কি বা চর্যাপদে কোন ধর্মের বিষয়গুলো, কোন ধর্মের বিষয় আলোচিত হয়েছে বা কোন বিষয় চর্যাপদের প্রধান উপজীব্য? চর্যাপদ যখন লেখা হয়েছে তখন এই বাংলায় শাসক ছিল কারা? পাল। পালরা ছিল বৌদ্ধ। এই বৌদ্ধদের মধ্যে অনেকগুলো সম্প্রদায় ছিল, তাদের মধ্যে ছিল সহজযান, হীনযান, মহাযান, তারপরে বজ্রযান, তাই না? এই বিভিন্ন সম্প্রদায় ছিল। এদের মধ্যে যারা সহজযান বা সহজিয়া এবং পাশাপাশি বজ্রযানী, যারা সহজযান, যারা সবকিছুকে সহজভাবে উপস্থাপন করে, এই জন্য যেটা বলা হয় সহজিয়া। এই সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছে? তারা তাদের ধর্মীয়, তাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। সিদ্ধাচার্য কি? যারা সিদ্ধি লাভ করে বা সিদ্ধি অর্জন করে তাদেরকে কি বলে? সিদ্ধাচার্য। তো এই সিদ্ধাচার্যরা কি করেছে? তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। অর্থাৎ সহজপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছে? তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। এবং এখানে তারা তাদের যে ধর্মীয় বিষয়গুলো, এই বিষয়গুলো উপস্থাপন করেছে মূলত এগুলোর মধ্যে দিয়ে তারা তাদের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ করেছে। সাধন হলো মূলত সাধনা, আরাধনা বা অর্চনা। অর্থাৎ তাদের আধ্যাত্মিকতার যে সাধনা, যে বিষয়টি, এগুলো কি করেছে? তারা বিভিন্ন রূপক বা প্রতীকের মাধ্যমে উপস্থাপন করেছে। যেমন
চর্যাপদের প্রথম চরণে বলা হয়েছে কা তনুবর পাঞ্চবিদ আলো চঞ্চল চিয়ে পৈঠা কালো, অর্থাৎ দেহটা একটা গাছের মতো যার 5টা শাখা আছে, আর এই 5টা শাখা হলো পঞ্চ ইন্দ্রিয়। তারপরে কি বলছে, চঞ্চল চিয়ে পৈঠা কালো, চঞ্চল মানে অস্থির অশান্ত, চিয়ে মানে চিত্ত। এই দেহেই বিরাজ করে কি চিত্ত বা মন। এই মন যদি অস্থির হয়, অশান্ত হয়, তাহলে দেহ সাধনা করা যায় না। দেহ সাধনা করতে হলে মনকে কি হতে হবে, স্থির হতে হবে। তা যদি না হয় তাহলে সেখানে কি প্রবেশ করবে, সেখানে কাল বা বিপর্যয়। এভাবে বিভিন্ন প্রতীকের মাধ্যমে তারা তাদের গোপন তত্ত্ব দর্শন এবং ধর্ম চর্চাকে প্রকাশ করেছে। তাহলে চর্যাপদ কি, এখানে যে কথাগুলো আপনি লিখবেন একটা এভাবে লিখতে পারেন যে চর্যাপদ হলো, আপনার একটু শুনে যান, পরে তথ্যটা এভাবে গুছিয়ে লিখে ফেলবেন যে চর্যাপদ হলো সহজিয়াপন্থী। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এবং এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। চর্যাপদে সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ। এখানে সিদ্ধাচার্যরা কি করেছে, তারা তাদের গোপন তত্ত্ব দর্শন এবং দুরূহ ধর্ম চর্চাকে বিভিন্ন বাহ্যিক রূপক এবং প্রতীকের মাধ্যমে উপস্থাপন করেছে। তাদের এই চর্যাপদের মূল বিষয়বস্তু হলো সাধন ভজনের তত্ত্ব বা সাধন তত্ত্ব, অর্থাৎ আধ্যাত্মিকতার যে বিষয়াদি সেগুলোকে তারা কি করেছে এখানে বিভিন্ন গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। যেমন চর্যাপদের মূল বিষয় সম্পর্কে প্রথম চরণে বর্ণিত হয়েছে, চরণটা দিয়ে দিতে পারেন কি, কা তরু বড় পাঞ্চবি গালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। এটা হলো প্রথম পদ, চর্যাপদের প্রথম পদ, এবং এটাকে লিখেছেন লুইপা। চর্যাপদের আদি কবি লুইপা, তিনি তার প্রথম পদে এইভাবে বলেছেন যে দেহটা একটা গাছের মতো যার 5টা শাখা আছে, আর এই 5টা শাখাকে তিনি বুঝিয়েছেন পঞ্চেন্দ্রিয়। আর এই দেহে বিরাজ করে কি মন। সেই মন যদি অস্থির হয়, অশান্ত হয়, তাহলে অস্থির মন দিয়ে কখনো দেহ সাধনা করা যায় না, আধ্যাত্মিক সাধনা করা যায় না। আধ্যাত্মিক সাধনার জন্য মনকে কি হতে হবে, স্থির হতে হবে। তো আমরা যেটা বলছিলাম চর্যাপদ কি, চর্যাপদের বিষয়বস্তু বা চর্যাপদের উপযোগ্য কি, বা চর্যাপদটি কোন বিষয়টি তুলে ধরা হয়েছে চর্যাপদে, এই সম্পর্কে আশা করি ধারণা পরিষ্কার হয়েছে। যেখানে সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি করেছে, তারা তাদের সাধন ভজনের তত্ত্ব এগুলো প্রকাশ করেছেন। এইটা মূলত তাদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ, তাই তো? ওকে, এবার আসি আমরা যে প্রশ্নটা আসতে পারে চর্যাপদ সম্পর্কে। চর্যাপদ সম্পর্কে আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো চর্যাপদের ভাষা। এখানে বিভিন্ন প্রশ্ন হতে পারে, চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়েছে, অথবা চর্যাপদে কোন ভাষা, চর্যাপদের ভাষাকে কি নামে অভিহিত করা হয়েছে। এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে আসতে পারে ভাষাকে কেন্দ্র করে। আচ্ছা, আজকে আমরা বুক ফুলিয়ে গর্ব সহকারে বলছি যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। তবে উদ্ধারের পর এত সহজে বলা যায়নি যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, কারণ অসমিয়া, উড়িয়া, মৈথিলি, তারপরে আদি হিন্দি, এই সমস্ত ভাষার কবিরা চর্যাপদকে তাদের ভাষার গ্রন্থ বলে দাবি করলেন উদ্ধারের পর। তারা যখন দাবি করলেন তখন তারা কেন বা দাবি করলেন, আর তাদের দাবির যৌক্তিকতা কতটুকু। তারা যে দাবি করলেন চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ,
তাদের ভাষার গ্রন্থ কেন করলেন? দেখেন, পৃথিবীতে যে ভাষাগুলো রয়েছে, ভাষাগুলোর মূল উৎস হলো ইন্দো ইউরোপীয়। মূল যে ভাষা করছে তার মধ্যে একটা হলো ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষাকে প্রথমে দুভাগ করা হয়েছে, একটা হলো কেন্তুন আর একটা হলো শতম। এই শতম থেকে আবার ভাষার ভাগ হলো। তো চর্যাপদ যখন লেখা হয়েছে তখনও ভাষার মধ্যে কি হয়েছে, ভাগাভাগি হয়েছে। যেমন চর্যাপদ পঞ্চদশ শতকের কথা বলছেন মোহাম্মদ আব্দুল ভাই। তিনি বলছেন যে পঞ্চদশ শতকে বাংলা এবং অসমীয়া এই সমস্ত ভাষার মধ্যে কোনো তফাৎ ছিল না। বাংলা এবং অসমীয়ার মধ্যে কোনো তফাৎ ছিল না, এবং আমরা জানি যে এই দুটো ভাষাকে কি হয়েছে, সহোদর ভাষা হিসেবে অভিহিত করা হয়েছে। কারণ চর্যাপদ যখন লেখা হয়েছে সেই সপ্তম শতকে, তখন এই বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এগুলো আলাদা ছিল না, এক অখণ্ড ভারত ছিল। স্বাভাবিকভাবে চর্যাপদে বাংলার পাশাপাশি ওই সমস্ত ভাষা কিছু কিছু শব্দ আসতেই পারে, কিন্তু তারা যখন দাবি করেছে তখন তাদের এই দাবির অসারতা প্রমাণ করতে হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থে প্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেছেন, এবং সেখানে তিনি প্রমাণ করেছেন চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ। সেখানে তিনি কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে চর্যাপদে যে আমাদের বাংলা ভাষায় যে ধ্বনি আছে, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, সেই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি চর্যাপদে আছে। তারপরে আমাদের যে বাংলা বর্ণমালায় যে 3টা স পাচ্ছি, চর্যাপদের মধ্যে আমরা দেখেছি এগুলোর মধ্যে কোনো কি ছিল না, এগুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। 3টা শতাল্প সমর্থন স। তারপরে অশ্রুতি বস্তুতির ব্যবহার, এটা চর্যাপদে বিদ্যমান ছিল। তারপরে চর্যাপদের ভাষায় অপভ্রংশের প্রভাবে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো ব্যবহার হতো। এই বৈশিষ্ট্যগুলো চর্যাপদের মধ্যে আমরা দেখেছি। তো তিনি তার ODBL গ্রন্থের মধ্যে এগুলো বিশদ বিবরণ দিয়ে প্রমাণ করেছেন চর্যাপদ বাংলা ভাষা গ্রন্থ এবং চর্যাপদের ভাষা বাংলা। তাহলে আমরা প্রশ্নটা যে লিখবো, কিভাবে লিখবো? কি প্রশ্ন, যে চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের ভাষাকে কি নামে অভিহিত করা হয়েছে, অথবা চর্যাপদের ভাষাকে কেন সান্ধ্য ভাষা বলা হয়েছে, অথবা চর্যাপদে কোন ভাষার প্রয়োগ রয়েছে। এরকম অনেক প্রশ্ন একটার মধ্যেই আমরা আলোচনা করেছিলাম, কি যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, এ নিয়ে কোনো কি নেই, বিতর্ক নেই। তবে চর্যাপদ রচিত হয়েছিল প্রাচীন কথ্য ভাষায়, প্রাচীন বাংলার কথ্য রীতিতে চর্যাপদ রচিত হয়েছিল। সেখানে চর্যাপদের ভাষার মধ্যে কোন কোন ভাষা? অসমীয়া, তারপরে উড়িয়া, তারপরে মৈথিলি, এরপরে আদি হিন্দি প্রভৃতি ভাষার অস্তিত্ব আমরা খুঁজে পাই। আর উদ্ধারের পর এই সমস্ত ভাষার গবেষকগণ চর্যাপদকে তাদের ভাষা গ্রন্থ বলে দাবি করেন। তাদের দাবির অসারতা প্রমাণ করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL, পুরো নামটা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত সালে? 1926 সালে তার ODBL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রথম প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ এবং চর্যাপদের ভাষা বাংলা। এখানে তিনি যে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেছেন, চর্যাপদের ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে রয়েছে কয়েকটা বৈশিষ্ট্য আপনারা একটু লিখে নেন। যেমন একটা বৈশিষ্ট্য লেখেন যে চর্যাপদের ভাষায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির
বিশ্বের স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির ব্যবহার আধুনিক বাংলার মতো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির ব্যবহার আধুনিক বাংলার মতো। তারপর লেখেন আরেকটা লেখেন যে চর্যাপদে তালব্য স, মূর্ধন্য স ও দন্ত স তিনটি বর্ণের কোনো পার্থক্য ছিল না। ঠিক তেমনি বর্গীয় জ, অন্তস্থ জ, বর্গীয় জ, অন্তস্থ জ এবং দন্তন্য, মূর্ধন্য এগুলোর পার্থক্য ছিল না। তারপরে হ্রস্বস্বর ও দীর্ঘস্বর আধুনিক বাংলা ধ্বনির মতো। হ্রস্বস্বর ও দীর্ঘস্বরের ব্যবহার আধুনিক বাংলা ধ্বনির মতো। তারপরে অশ্রুতি ও বস্তুতির ব্যবহার, অশ্রুতি ও বস্তুতির ব্যবহার আধুনিক যে অশ্রুতি বস্তুতির ব্যবহার তা চর্যাপদে বিদ্যমান ছিল না বা তা চর্যাপদে ব্যবহৃত হয়েছে। তারপরে চর্যাপদে পুল্লিঙ্গ অপভ্রংশের প্রভাবে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়। চর্যাপদে পুল্লিঙ্গ ও অপভ্রংশের প্রভাবে লেখেন চর্যাপদে অপভ্রংশের প্রভাবে পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়, তবে ক্লিবলিঙ্গ ছিল না কি। ঠিক আছে, তারপর লিখবেন যে এভাবে তিনি ভাষা, ধ্বনি, বর্ণ, ছন্দ বিভিন্ন দিক বিশ্লেষণ করে তিনি লিখেছেন চর্যাপদে যা কিছু রয়েছে সবই আধুনিক বাংলায় বিদ্যমান। সুতরাং চর্যাপদ এইভাবে তিনি প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা। ঠিক আছে, এখন চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা কেন বলা হয় বা চর্যাপদের ভাষাকে এরকম নামকরণ কেন করা হয়েছে? দেখেন, দুইটা বিল্ডিং পাশাপাশি, দুইটা বিল্ডিং, এই বিল্ডিং এর সাথে একজন দাঁড়ানো, এই বিল্ডিং এর সাথে আরেকজন দাঁড়ানো। এখন এখানে যে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো ওইখানে আরেকজন দাঁড়ানো সন্ধ্যার সময়, এই আধা ঘন্টা পর। ওখানে যে দাঁড়ানো সে দেখতে পাচ্ছিল ওখানে যে দাঁড়ানো আছে কিন্তু পরিষ্কার বুঝতে পারছে না, একবার ভাবছে জরিনা, আরেকবার ভাবছে জরিনা না। তো চর্যাপদের ভাষাটা আমাদের গবেষকদের কাছে তেমনটাই থেকে। এই কারণে চর্যাপদের ভাষাকে বিভিন্ন জন বিভিন্ন নামে অভিহিত করেছে। যেমন যিনি উদ্ধার করেছেন তিনি উদ্ধারের পর চর্যাপদ সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে আলো আধারী ভাষা, কত আলো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা সাধন ভজন করিবেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের এ কথা বুঝিয়া কাজ নেই। তাহলে তিনি কি বললেন? চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা। কোথাও তিনি বলেছেন সান্ধ্য ভাষা, কোথাও বলেছেন সন্ধ্যা ভাষা। আবার একজন ব্রিটিশ গবেষক যার নাম হলো ম্যাক্স মুলার, তিনি চর্যাপদের ভাষাকে বলেছেন প্রচ্ছন্ন ভাষা। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চর্যাপদের ভাষাকে বঙ্গ কামরূপী ভাষা বলে অভিহিত করেছেন। তাহলে কেন এই নামগুলো দিয়েছে? ওই যে চর্যাপদের ভাষার মধ্যে যে দুর্বোধ্যতা রয়েছে, যে অস্পষ্টতা রয়েছে, এই কারণে চর্যাপদের ভাষাকে বিভিন্ন নামে অভিহিত করা। তাহলে লিখবেন এইভাবে যে চর্যাপদের ভাষা, চর্যাপদ প্রাচীন বাংলার পদ্য রূপে লিখিত হলেও চর্যাপদের ভাষায় যথেষ্ট অস্পষ্টতা ও দুর্বোধ্যতা রয়েছে। এই ভাষা কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, যে কারণে গবেষকগণ এই ভাষাকে বিভিন্ন নামে অভিহিত করেছে। যেমন যে ডক্টর ধনপ্রসাদ তিনি উদ্ধার করলেন কে? ধনপ্রসাদ শাস্ত্রী। তিনি কি বলেছেন? তিনি এটাকে বলেছেন আলো আধারী ভাষা, আলো আধারী, অথবা সন্ধ্যা ভাষা, অথবা সান্ধ্য ভাষা। আবার
ম্যাক্স মুলার, একজন ব্রিটিশ গবেষক ম্যাক্স মুলার, তিনি এটাকে বলেছেন প্রচ্ছন্ন ভাষা। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এটাকে বলেছেন বঙ্গ পাণ্ডুবি। তো চর্যাপদের ভাষার মধ্যে যে দুর্বোধ্যতা মূলত এই কারণেই চর্যাপদের ভাষাকে এরকম নামে অভিহিত করা হয়েছে, কিন্তু চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, এ নিয়ে কোনো নেই আর বিরোধ নেই। তাহলে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তারপরে চর্যাপদের ভাষাকে কেন এরকম নাম দেওয়া হয়েছে সেটা জানলাম, তারপরে চর্যাপদ কোন ভাষার গ্রন্থ বা চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, এটি কে কবে কোন গ্রন্থে প্রমাণ করেন। চর্যাপদ বাংলা ভাষার গ্রন্থ, এটি প্রথম কে কবে কোন গ্রন্থে প্রমাণ করেন। ঠিক আছে, ভাষা সম্পর্কে এই প্রশ্নগুলো আসতে পারে। এবার আসি আরেকটা প্রশ্ন, চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা নেই। এখানে এই প্রশ্নটা হতে পারে, অথবা নির্দিষ্ট কয়েকজন পদকর্তা সম্পর্কেও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখন চর্যাপদের পদকর্তা যারা পদ লিখেছেন তাদেরকে কি বলা হয়? পদকর্তা। কি বলা হয়? তাদেরকে বলা হয় পদকর্তা। এই পদকর্তাদের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। এখানে দুটো বক্তব্য আমরা জানি, একটা হলো 23 জন, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর একটা বক্তব্য পেয়েছি 24 জন, এটা বলেছেন ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন 23 জন, বা তিনি বলেছেন 24 জন, কারণ চর্যাপদ যে আবিষ্কৃত হয়েছিল, হরপ্রসাদ শাস্ত্রী যেটা আবিষ্কার করেছেন, সেখানে একজন সংস্কৃত টিকা ভাষ্যকার মুনি দত্ত, তিনি তার টিকার মধ্যে একজন পদকর্তার নাম উল্লেখ করেননি, যে কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে সেখান থেকে সেই নামটাকে বাদই দিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন চর্যাপদ লিখেছিলেন এরকম 23 জন কবি পদকর্তা। কিন্তু পরবর্তীতে আমরা নেপালি সংস্করণ বা তিব্বতী সংস্করণ থেকে জেনেছি যে আর একজন পদকর্তা আছেন এবং তার নামটা সম্পর্কে আমরা জেনেছি। এখন 24 জন পদকর্তাদের সম্পর্কে যদি ধারণা চাই, তাহলে 24 জন পদকর্তা কারা কারা সেটা আপনারা লিখবেন, এবং 24 জন পদকর্তার মধ্যে বিশেষ বিশেষ কারো সম্পর্কে তথ্য দিতে পারেন। ঠিক আছে, আর আলাদা করে যদি আসে যে চর্যাপদের আদি কবিকে তার সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে তার সম্পর্কে লিখুন, মহিলা কবিকে তার সম্পর্কে লিখুন, অথবা চর্যাপদের বাঙালি কবিকে তার সম্পর্কে লিখুন। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো এরকম কয়েকজন বিখ্যাত কবি আমি কয়েকজনকে একসাথে মনে রাখার জন্য একটা ক্লু দিয়ে দিচ্ছি। ভুলু কাকু,
এই ভুলু কাকু থেকে চর্যাপদের বিখ্যাত 5 জন কবিকে আমরা উদ্ধার করব। একটা হলো সবরূপা, তারপরে কুকুরিপা, তারপরে কান্নপা, লুইপা, ভুসুকুপা। এখানে 24 জন পদকর্তার মধ্যে বিখ্যাত 5 জন কবি নাম আমরা পেয়েছি। মূলত পরীক্ষায় এই 5 জন সম্পর্কে আসে। তো এই 5 জন সম্পর্কে আমরা একটু লিখে রাখি। প্রথমে লেখেন সবরূপা সম্পর্কে। সবরূপা সম্পর্কে লেখেন যে চর্যাপদে, সবরূপা সম্পর্কে লেখেন চর্যাপদের প্রাচীনতম বা বয়স্ক কবি সবরূপা। চর্যাপদের প্রাচীনতম বা বয়স্ক কবি সবরূপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি হলেন চর্যাপদের আদি কবি বা প্রথম কবি। দেখেন, ডক্টর শহীদুল্লাহর মতে তিনি হলেন চর্যাপদের আদি কবি বা প্রথম কবি। ঠিক আছে, আদি কবি বা প্রথম কবি। আচ্ছা, তার মতে সবরূপা 8ম শতাব্দীর কবি ছিলেন, অর্থাৎ তার জীবনকাল ছিল 680 থেকে, তার জীবনকাল ছিল 680 থেকে 730। 760 সাল, 680 থেকে 760। দেখেন, তার জীবনকাল 680 থেকে 760। দেখেন, তার সম্পর্কে ঐতিহাসিক তথ্য রয়েছে। তিনি ভাগীরথী নদীর তীরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তিনি ভাগীরথী নদীর তীরে জন্মগ্রহণ করেন। আর ভাগীরথী নদী ভারত থেকে কোথায়? বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে এসেছে। তো তিনি যদি বাংলাদেশের অভ্যন্তরে জন্মগ্রহণ করেন, তাহলে অবশ্যই তিনি বাঙালি হবেন। তো লিখেন যে তার সম্পর্কে ঐতিহাসিক তথ্য রয়েছে, তিনি ভাগীরথী নদীর তীরে জন্মগ্রহণ করেন। তো ভাগীরথী নদীর বাংলাদেশ অংশে জন্মগ্রহণ করলে তিনি বাঙালি হিসাবে পরিগণিত হবেন, এবং ডক্টর শহীদুল্লাহ তাকে বাঙালি হিসাবেই অভিহিত করেছেন। এবং ডক্টর শহীদুল্লাহ তাকে কি বলেছেন? তিনি বাংলাদেশের অধিবাসী ছিলেন। লিখেছেন তিনি প্রাকৃত এবং অপভ্রংশ মিলে 16টি গ্রন্থ রচনা করেন। দেখেন, তিনি প্রাকৃত ও অপভ্রংশ মিলে 16টি গ্রন্থ রচনা করেন। প্রাকৃত অপভ্রংশ মিলে 16টি পদ রচনা করেন। ঠিক আছে, তারপর লেখেন চর্যাপদে তার 2টি পদ রয়েছে, 28 এবং 50। চর্যাপদে তার 2টি পদ রয়েছে, 28 এবং 50। এবং 50। এটা হলো 28 নম্বর পদে দেখা যাচ্ছে না, উষ্ণ 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 পাবত তহি বসই সবরি বালি।
উষ্ণ উষ্ণ পাবত্যহি বসই শবরী বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান শবরী বিপদ গুঞ্জরি মালি। এই উষ্ণ উষ্ণ পাবত্যহি বসই শবরী বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান শবরী গিবত গুঞ্জরি মালি। মানে কি বলছে, উঁচু উঁচু পাহাড় বা পর্বত তথা তহি মানে সেখানে বসয় বাস করে শবরী বালি মানে বালিকা মোরাঙ্গ পিচ্ছ মানে ময়ূরের পুচ্ছ পরিধান করে পরিধান করেছে শবরী। আর গিবত গুঞ্জরি মালি, গিবত মানে হলো গলায় গুঞ্জরের মালা, গিবত গুঞ্জরি মালি বা গলায় গুঞ্জরের মালা। এটা হলো 28 নাম্বার পদে। আর এই বিখ্যাত পংক্তি রয়েছে, উষ্ণ উষ্ণ পাবত্যহি বসই শবরী বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান শবরী গিবত গুঞ্জরি মালি। গিবত মানে হলো গলায়, গিবত মানে আবার গিবত করা বুঝেন না, গিবত গুঞ্জরি মালি। ঠিক আছে। আচ্ছা, এবারে লেখেন লুই পা। এবারে লিখবেন লুই পা। আচ্ছা, আমরা চর্যাপদের যে পদগুলো পেয়েছি, চর্যাপদের যে পদগুলো পেয়েছি, পদগুলো চর্যাপদের পদগুলো কিন্তু আলাদা আলাদা নাম নয়। চর্যাপদের পদগুলো রয়েছে মূলত নাম্বারিং এর ভিত্তিতে। যেমন একটা কবিতার বই যখন আমরা পাই, কবিতার বই প্রথমে থাকে কবিতার নাম, তারপরে কবির নাম, এরপরে চরণগুলো, তাই না? কিন্তু চর্যাপদের সবই ছিল কি, এখানে আলাদা নাম না, এখানে ছিল নাম্বার। প্রথমে কি, যেমন নাম্বার 1 নাম্বার কে লিখেছেন লুই পা, তারপরে কি কবিতার লাইনগুলো। তো চর্যাপদে প্রথম পদটা লিখেছেন লুই পা, এবং এই কারণে সমস্ত গবেষকের সিদ্ধান্ত হলো চর্যাপদের আদি কবি লুই পা। যদিও অপরপক্ষে ডক্টর শহীদুল্লাহ চর্যাপদের আদি কবি বলেছিলেন, কিন্তু সেটা মূলত তিনি বলেছেন বয়সের কারণে। সবরপার জন্ম হলো 680 থেকে 760, কিন্তু লুই পার জন্ম অবহত। আমি তো এই সিরিয়ালে লিখছি, লুই পার জন্ম হয়েছে 730 খ্রিস্টাব্দে। তো এখানে তার সবরপার জন্ম 680 আর লুই পার জন্ম 730, তার মানে লুই পার 50 বছর আগে জন্ম নিয়েছেন সবরপা। এই কারণে বয়সের কারণে ডক্টর শহীদুল্লাহ সবরপাকে চর্যাপদের আদি কবি বলেছেন। কিন্তু আদি কবি আমরা কাকে বলবো? যিনি আদিতে বা শুরুতে পদ লিখেছেন তাকেই তো আদি কবি বলবো, তাই না? তো যেহেতু প্রথম পদটা লিখেছেন লুই পা, এই কারণে লুই পাকেই চর্যাপদে আদি কবি বলে সমস্ত গবেষক সিদ্ধান্ত দিয়েছেন। তাই লুই পা সম্পর্কে লেখেন চর্যাপদের আদি বা প্রথম কবি লুই পা। তিনি ছিলেন চর্যাপদের প্রথম পদ রচয়িতা। তিনি 1 এবং 29 নম্বর পদ রচনা করেন। তো সংস্কৃত রাহুল সংস্কৃত তিনি সংস্কৃতায়ন, এবং ডক্টর শহীদুল্লাহ তিনি দুইজনে কিন্তু লুই পাকে আদি কবি বলতে রাজি না। সবরপাত আদি কবি ডক্টর শহীদুল্লাহ তো সবরপাত বলেছে, সেটা আমরা আলোচনা। যাই হোক, তো অন্যান্য গবেষক ডক্টর সুকুমার সেন সহ পরবর্তী গবেষক যারা সবাই লুই পাকে আদি কবি বলেছেন, যেহেতু তিনি 1 নম্বর পদ রচনা করেছেন।
তিনি, তার জন্ম হয়েছে 730 এবং মৃত্যু হয়েছে 810। ঠিক আছে। তো ডক্টর ফজলুল্লাহ মতে তিনি রাঢ় অঞ্চলে, ডক্টর ফজলুল্লাহ মতে লুইপা তিনি কোথায়, রাঢ় অঞ্চলের লোক ছিলেন। দেখেন ডক্টর ফজলুল্লাহ মতে তিনি রাঢ় অঞ্চলের লোক ছিলেন এবং পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। ডক্টর শহীদুল্লাহ তাকে বাঙালি বলে অনুমান করেছেন। ডক্টর শহীদুল্লাহ তাকে বাঙালি বলে অনুমান করেছেন এবং তার জন্ম উড়িষ্যা বলে তার জন্মস্থান ধারণা করা হয়। তিনি উড়িষ্যার মানে যে সোয়াত বা রাজা, উড়িষ্যার রাজার তিনি কায়স্থ বা লেখক ছিলেন। উড়িষ্যার রাজার তিনি কি ছিলেন, কায়স্থ বা লেখক ছিলেন এবং মন্ত্রীর গুরুও ছিলেন। শবরপা তার গুরু ছিলেন, অর্থাৎ শবরপার শিষ্য ছিলেন লুইপা। তিনি সংস্কৃত ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন। আর তিনি যে চর্যাপদের প্রথম পদটা লিখেছেন সেটা আমি আগে আপনাদের লিখে দিয়েছিলাম। আর প্রথম পদের প্রথম দুটো লাইন, দুইটা পদ, 1 আর 29 নম্বর পদ লিখেছেন। প্রথম পদের প্রথম দুটো লাইন, তার তরু বড় পাঞ্চবি ডাল ও চঞ্চল চিয়ে পৈঠা ডাল। প্রথম কবিতার প্রথম পদের প্রথম দুটো চর্যাপদের লুইপার চর্যাপদের প্রথম কবিতার প্রথম দুটো লাইন, তা তরু বড় পাঞ্চবি ডাল ও চঞ্চল চিয়ে পৈঠা ডাল। অর্থাৎ দেহটা একটা কিসের মতো, গাছের মতো, গাছি আছে, একটা শাখা আছে। আর এই যে বিরাজ করে মন, সেই মন অস্থির হলে দেহ সাধনা করা যায় না। এই জন্য দেহ সাধনা করতে হলে মনকে কি হতে হবে, স্থির হতে হবে, শান্ত হবে, তা না হলে সেখানে বিপর্যয় প্রবেশ করবে। এই হলো লুইপার সম্পর্কে। ঠিক আছে। এবার দেখেন কান্নপা সম্পর্কে লেখেন। কান্নপা হলেন চর্যাপদের প্রধান কবি বা শ্রেষ্ঠ কবি। দেখেন, চর্যাপদের প্রধান কবি বা শ্রেষ্ঠ কবি কান্নপা। প্রধান কবি বা শ্রেষ্ঠ কবি কান্নপা। চর্যাপদে তার বিভিন্ন নাম পাওয়া যায়, যেমন কান্ন, কান্নিল, তারপরে কান্নু, তাই না, তারপরে কান্নিলা, কান্নৈল্য, তারপরে কৃষ্ণচর্য, এরকম নাম পাওয়া যায়। শিল্পীর নাম পাওয়া যায় যেমন কান্ন, তারপরে কান্নু, তারপরে কান্নিল্লা, তারপরে কান্নিল্য, তারপরে কৃষ্ণচর্য, বিভিন্ন নামে তাকে চর্যাপদে পাওয়া যায়। দেখেন, কান্নপার বাড়ি ছিল উড়িষ্যায়। কান্নপার বাড়ি ছিল উড়িষ্যায়। তিনি সোমপুর বিহারে সাধনা করতেন।
খ্রিস্টীয় 8ম শতকে তার আবির্ভাব হয়েছিল বলে ধারণা করা হয়। মানে ডক্টর শহীদুল্লাহ এটা ধারণা করেন যে খ্রিস্টীয় 8ম শতকে তিনি তার আবির্ভাব হয়েছিল, এটা ডক্টর শহীদুল্লাহ মনে করেন। ঠিক আছে, তারপরে লেখেন তিনি চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা। দেখেন তিনি চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা, তার পদ সংখ্যা 13টি, সর্বাধিক পদ রচয়িতা এবং তার পদ সংখ্যা 13টি। 13টির মধ্যে 7, 9, 10, 11, 12, 13, তারপরে 18, তারপরে 19, তারপরে 24, তারপরে 36, তারপরে 38, 39, তারপরে 40, 42, 45, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 36, 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 24, 36, 39, 38, 24, 36, তারপরে 38 নয়, 40, 42, 40, 42, 45, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। হ্যাঁ, এবার ঠিক আছে। কত কত? 7, তারপরে 9 থেকে 13, 7, 9 থেকে 13, 18, 19, 24, 36, 18, 19, 24, 36, তারপরে 40, 42, 45, এই 13টি পদ তিনি রচনা করেন। তবে তার 24 নাম্বার যে পদটা, এই পদটি পাওয়া যায়নি। তবে তার 24 নাম্বার পদ পাওয়া যায়নি। ঠিক আছে, এবার আসেন কুক্কুরি পা। কুক্কুরিপা সম্পর্কে লেখেন, কুক্কুরিপা নামের মধ্যে কি মহিলা মহিলা গন্ধ পাওয়া যায় নাকি? রিপা নামের শেষে রিপা না, রিপা তো পা তো সবার নামের শেষে একটা করে আছে। যেমন এই যে এখানে রপা, এখানে রিপা, এখানে হপা, এখানে ইপা, এখানে কুপা। মানুষের পা কয়টা? 2টা, একটা ডান পা একটা বাম পা। এটা কোনটা? এটা আসলে কোনো পাই না। যারা পদ রচনা করতেন পদকর্তা না, এই পদকর্তাদের সংক্ষেপে বলা হতো পাদ, তাদেরকে আরো সংক্ষেপে বলা হতো পা। পা মানে কি? কবি। অর্থাৎ আজকে যারা কবিতা লেখে তাদেরকে আমরা কি বলি? কবি বলি না? তো তখনকার ট্র্যাডিশন ছিল যারা পদ লিখতেন তাদেরকে বলা হতো পা। যেমন তাহলে এখানে তার আসল নামটা হলো কি? কুক্কুরি। তিনি যদি আমাদের সময়ের কবি হতেন আমরা তাকে কি বলতাম? কবি কুক্কুরি। কিংবা শামসুর রহমান যদি ওই সময়ের কবি হতেন তাকে কি বলতো? শামসুর রহমান পা। কত বড় নাম তো বলতো না, বলতো শামসু পা। তো এই কুক্কুরিপা সম্পর্কে আমাদের গবেষকগণ মন্তব্য করেছেন যে সম্ভবত তিনি মহিলা ছিলেন। কিসের কারণে? নামের কারণে? না, নামের কারণে না। চর্যাপদের দুটো পদ, তার দুটো পদ এখানে লিখেছি। দিবসী বহুরি কাউহি ডরে ভাই, রাতি হইলে কামরুল যায়। মানে দিবসী মানে হলো দিনের বেলায়, দিনের বেলায় বৌটি বা বধূটি, কাউহি মানে কাক, কাউয়া, ডরে মানে ভয় পায়। দিনের বেলায় বৌটি কাককে দেখলে বা কাকের শব্দ শুনলে ভয় পায়। রাতি হইলে, হইলে মানে কি? হইলে, রাত হলে কামরু যায়, রাত হলে কামরু যায়। তো এখানে দুটো যে লাইন, এই দুটো লাইনে
কাদের সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হয়েছে? মহিলাদের সম্পর্কে, তাই না? তো এই দুটো লাইনের রচয়িতা ছিলেন কুক্কুরিপা। আর এই কারণেই আমাদের গবেষকগণ মন্তব্য করেছেন যে সম্ভবত তিনি কি ছিলেন? মহিলা ছিলেন। তো এ কারণে দেখেন যে চর্যাপদের একমাত্র, এটা অনুমিত, হ্যাঁ, একমাত্র মহিলা কবি বলে যাকে অনুমান করা হয়েছে তিনি হলেন কুক্কুরিপা। দেখেন চর্যাপদে একমাত্র কবি, একমাত্র মহিলা কবি বলে যাকে অনুমান করা হয়েছে তিনি হলেন কুক্কুরিপা। একমাত্র মহিলা কবি বলে যাকে অনুমান করা হয়েছে তিনি হলেন কুক্কুরিপা। পদ রচনার সংখ্যা দিককে তিনি ছিলেন চতুর্থ, অর্থাৎ তিনি সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নপা, তারপরে বসুকুপা, তারপরে সরহপা, এরপরে কুক্কুরিপা। কুক্কুরিপা পদ লিখেছেন 1, 20 এবং 48। এই তিনটি পদ তিনি রচনা করেছেন। 1 না 2, 2, 20, 48, 2, 20, 2, 20, 48, এই তিনটি পদ রচনা করেছেন এবং তিনটি পদ রচনা করে তিনি কি চতুর্থ অবস্থানে রয়েছেন। এটা 2 নাম্বার পদ। দেখেন যে 2 নাম্বার পদের উল্লেখযোগ্য চরণ, এটা পদ কত? 2। দেখেন পদ 2 নাম্বার পদে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আলোকেই গবেষকগণ তাকে মহিলা বলে অনুমান করেছেন। দিনের বেলায় কি বউটি কাককে দেখলে ভয় পায়, অথচ রাত হলে কোথায় যায়? বন্ধুর সাথে দেখা করতে যায়, অভিসারে যায়। হ্যাঁ, তো তিনি 8ম শতকে জন্মগ্রহণ করেন এবং তিব্বতের কাছাকাছি কোনো একটা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন বলে গবেষকগণ মনে করেন। 8ম শতকে তিব্বতের কাছাকাছি কোনো একটি অঞ্চলে তিনি বাসিন্দা ছিলেন বলে মনে করা হয়। কিন্তু ডক্টর শহীদুল্লাহ তাকে বাংলাদেশের অধিবাসী বলে মনে করেন। ঠিক আছে, তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবার দেখেন বসুকুপা সম্পর্কে এখন দেখেন। আমি উল্টা লিখে ফেলেছি, প্রথমে সবরূপা, তারপরে আবার এদিকে চলেছি। এবার দেখেন বসুকুপা। বসুকুপাকে চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা হিসেবে অভিহিত করা হয়। দেখেছেন, দেখেন চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা বসুকুপা, তার পদ সংখ্যা 8টি। অত কুক্কুরিপার এখানে 48 নম্বর পদ পাওয়া যায়নি, এই কথাটি একটু লিখে রাখতে পারেন যে কুক্কুরিপার 3টি পদের মধ্যে 48 নম্বর পদ পাওয়া যায়নি। আচ্ছা, তারপরে লেখেন যে চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা বসুকুপা, তার রচিত পদের সংখ্যা 8টি। তার পদের সংখ্যা 8টি। এই 8টা পদ কোনটা কোনটা? 8টা পদ নাম লেখেন। লেখেন 6, 21, 23, 27, 30, 32,
43 49 1 2 3 4 5 6 7 8 দেখেন 6 21 23 27 30 41 43 49 এই 8টি পদ তিনি রচনা করেছেন। তারপরে লেখেন ভূসুকুপা, এটি মূলত তার ছদ্মনাম। লেখেন ভূসুকুপা, এটি মূলত তার ছদ্মনাম। তার আসল নাম হলো, তার প্রকৃত নাম হলো শান্তিদেব। ভূসুকুপা এটি তার ছদ্মনাম, তার আসল নাম হলো শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন। দেখেন তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন। তো তার পিতার মারা যাওয়ার পরে তিনি তার পিতার যে সিংহাসন সেটা তিনি ত্যাগ করেন, করে কি করেন, বৌদ্ধ ভিক্ষু গ্রহণ করে তিনি নালন্দাতে চলে আসেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে তার সম্পর্কে লেখেন তিনি তার কবিতায় তিনি তার পদের মধ্যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। আদি ভূসুকু বঙ্গলি ভৈলি নিয় ধর্মী চণ্ডালী নেলি। আদি ভূসুকু বঙ্গলি ভৈলি নিয়ে ধরণী চণ্ডালী নেলি। এটা হলো তিনি যে 49 7টা 8টা পদ যে লিখেছেন, আর 49 পদ নাম্বার পদ যেটা, সেই পদের মধ্যে তিনি করেছেন, তিনি তার এই পদের 49 পদের নাম্বার পদের মধ্যে তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। মানে কি, আদি ভূসুকু, আজ থেকে ভূসুকু কি হয়ে গেল, বাঙালি হয়ে গেল। বঙ্গলি ভৈলি, ভৈলি মানে হইলি বা হয়ে গেল। নিয় ঘরণী, ঘরণী বানিয়ে নিল। চণ্ডালী, চণ্ডাল মানে কি, যে যাকে বিয়ে করলো চণ্ডাল, তাকে বিয়ে করে সে কি হয়ে গেল, বাঙাল হয়ে গেল, বাঙালি হয়ে গেল। এটাকেই প্রমাণস্বরূপ মনে করা হয় যে এই কারণে তিনি আজকে কি হয়েছেন, বাঙালি হয়েছেন। তাছাড়া বঙ্গাল দেশ বা তার পদের মধ্যে বঙ্গাল দেশ লেখেন, তার পদের মধ্যে বঙ্গাল দেশ বা বঙ্গালীর কথা আছে, এবং সেখানে বাঙালি জীবনের প্রতিচ্ছবি দেখা যায়। তার পদের মধ্যে বঙ্গাল দেশ বা বঙ্গালীর কথা আছে, এবং সেখানে বাঙালি জীবনের প্রতিচ্ছবি আমরা পাই। ঠিক আছে। তো তিনি যে 8টা পদ লিখেছেন, এই 8টা পদের মধ্যে যে 23 নম্বর পদটা, এই 23 নম্বর পদের 6 লাইন পাওয়া গেছে, আর 4 লাইন পাওয়া যায়নি। তার 23 নম্বর যে পদ, সেই 23 নম্বর পদের মধ্যে 6 লাইন পাওয়া গেছে, 4 লাইন খণ্ডিত, মানে 23 নম্বর পদটি খণ্ডিত আকারে 6 লাইন পাওয়া গেছে, আর 4 লাইন পাওয়া যায়নি। ঠিক আছে।
তো এই হলো চর্যাপদের উল্লেখযোগ্য পদকর্তা। তার পদ আর অন্যান্য যে 24 জন পদকর্তা তাদের নামগুলো এখন আর লিখছি না আমি। আর্যদেব আছে, তাই না? তারপরে আছে কে? কান্নপা, তারপরে কুকুরি পা, কম্বলম্বর পা, চাটিল পা, তারপরে জয়নন্দী, তাই না? বিরূপা, বিনাপা, তারপরে আহ তন্ত্রীপা বা তেন্তরিপা, তারপরে দারিক পা, ধাম পা, তারপরে মহিধর পা, তারপরে বিনাপা, বিরূপা, তারপরে ভূসুকুপা, ভাদেপা, তারপরে সরহপা, তারপরে শান্তিপা, তাই না? লুইপা। এরকম 24 জন পদকর্তা রয়েছে। আচ্ছা, এই গেল চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা। এবং এবার চর্যাপদে পদকর্তারা যে পদগুলো রচনা করেছেন সেই পদগুলোর মধ্যে কিছু পদে কি হয়েছে, কিছু পদের মধ্যে প্রবাদ বাক্য হিসেবে আমরা পেয়েছি। চর্যাপদে কোশ্চেন আসতে পারে, চর্যাপদের প্রবাদ বাক্যগুলো সম্পর্কে লিখি। কয়টা আছে? ও, 6টা তো বেজেই গেছে। আচ্ছা, আমি এটা আগে শেষ করি। প্রবাদ বাক্য আমি কিছু প্রশ্ন আপনাদের লিখে নিই, এখন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা আসলে সময় তো কম পেয়ে গেলাম। প্রবাদ বাক্যগুলো সম্পর্কে লিখুন। আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এটা একটা। তারপরে 2 নাম্বার লেখেন চর্যাপদে চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে লিখুন। তারপরে চর্যাপদের ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। তারপরে চর্যাপদে বর্ণিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন। দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন। তারপরে চর্যাপদের ছন্দ বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। মানে চর্যাপদ যে ছন্দ আকারে লেখা, ছন্দ ছাড়া না, সেটা কোন ছন্দে, এবং সেই ছন্দ বৈশিষ্ট্য আপনাকে ব্যাখ্যা করতে হবে। সেখানে একটা চরণ দিয়ে, চর্যাপদে একটা চরণ দিয়ে বুঝিয়ে দিবেন যে এই ছন্দ। ঠিক আছে? ছন্দ বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। তারপরে চর্যাপদের আমি মুখে মুখে বলি, হ্যাঁ, কালি শেষ হয়ে গেল। যেমন আরেকটা প্রশ্ন হতে পারে, চর্যাপদ আবিষ্কারের বৃত্তান্ত লিখুন এবং এই সম্পর্কে আবিষ্কারকের অভিমত ব্যক্ত করুন। কি? চর্যাপদ আবিষ্কারের বৃত্তান্ত লিখুন এবং এই সম্পর্কে আবিষ্কারকের অভিমত ব্যক্ত করুন। ঠিক আছে? তারপরে লিখবেন, আরেকটা প্রশ্ন লেখেন, চর্যাপদের বাঙালি কবিদের পরিচয় দিন। আরেকটা প্রশ্ন লেখেন, চর্যাপদের বাঙালি কবিদের পরিচয় দিন।
চর্যাপদের বাঙালি কবিদের পরিচয় দিন। আর একটা প্রশ্ন লেখেন, চর্যাপদের নামকরণ সম্পর্কে লিখুন। চর্যাপদের নামকরণ সম্পর্কে লিখুন। লিখেছেন? তারপরে আরেকটা প্রশ্ন লেখেন, চর্যাপদের রচনা স্থান ও চর্যাপদের রচনা ও উদ্ধারের স্থান সম্পর্কে লিখুন। মানে চর্যাপদ কোথায় লেখা হয়েছে এবং কোথা থেকে উদ্ধার করা হয়েছে, রচনা কাল, রচনা স্থান এবং উদ্ধার সম্পর্কে লিখুন। তারপরে চর্যাপদ কে কোথায় কবে কে কবে কোথা থেকে উদ্ধার করেন, কে কবে কোথা থেকে উদ্ধার করেন। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। সময় স্বল্প, আর কয়েক মিনিট আছে, 10-12 মিনিট আছে, 15 মিনিট। আর আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। আপনারাও টায়ার্ড আছেন, আমিও আজকে ক্লাস নিয়েছি অবশ্য, সেটা বিষয় না, বিষয় হলো সময় ফুরিয়ে আসলো। আর যে টপিকগুলো আমি শেষের দিকে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো সময় সুযোগ হলে আমি এগুলো একসময় আলোচনা করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভ কামনা জানাচ্ছি, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এবং সচেতন থাকবেন। আর যতদূর সম্ভব নিজেকে এবং আত্মীয় পরিজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে সচেতন রাখার চেষ্টা করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।